শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ, ১৩ আসামি কারাগারে। নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি, নেতৃত্বে গুরুত্ব পাবে ১৬ বছরের আমলনামা। সরকার পতনের পর নিহত ৬০০-র বেশি, আহত ১০ সহস্রাধিক, বলছে টিআইবি। আইন শৃঙ্খলার অবনতির দাবি। দুর্নীতিতে দণ্ডিত রায়হান বাদশাহী শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলী, দ্রুত অপসারণের আশ্বাস মন্ত্রণালয়ে। এবার মহাখালীতে তিতুমিরের ছাত্রদের অবরোধ, রাস্তা ছাড়লেও যানজটে ভোগান্তি, ট্রেনেও শিডিউল বিপর্যয়। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সোমবার সাবেক ৯ মন্ত্রী এবং ২ উপদেষ্টা সহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ জানান, গণহত্যা সহ শেখ হাসিনার সকল অন্যায় অবিচারের দোষর তারা। সোমবার সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তায় এভাবেই প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ ১৩ জনকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এরপর প্রায় ১.৫ ঘন্টা ধরে চলে শুনানি। শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জানায়, তিনি ভারতে আছেন। ইন্টারপোল ও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। একই সাথে সব আসামির তদন্ত প্রতিবেদন শেষ না হয় সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন, 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। তো আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। শুনানিতে কয়েকজন আসামির পক্ষে এহসানুল হক সমাজি আইনজীবী হিসেবে দাঁড়ালেও তিনি পরবর্তীতে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে তার ব্যাপারে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। পরে আসামিদের পক্ষে দাঁড়ান আরেকজন আইনজীবী। সরকারের একটা সিদ্ধান্ত আমার ক্ষেত্রে আসছে এবং সেই কারণেই তিনি বলেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয়। মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের ২ জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। গারদখানা ও আদালতে আসামিদের সবাইকেই বেশ বিষণ্ণ দেখা যায়। প্রায় সবাই ছিলেন চুপ। রাষ্ট্রপক্ষের আবেদনে তাদের সাথে আইনজীবী ও স্বজনদের দেখা করার অনুমতি দেওয়া হয়। পরে বেলা ১:৩০টার দিকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের দুর্দণ্ড প্রতাপশালী যেসব ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে ১৩ জনকে আনা হলো আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিশ্চয়ই ট্রাইব্যুনালের জন্য দিনটি স্মরণীয়। একদিন পর আগামী বুধবার সাবেক আইজিপি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ মোট ৮ জন কর্মকর্তাকে আবারও হাজির করা হবে আসামি হিসেবে এই ট্রাইব্যুনালে। গতিশীল হবে বিচার প্রক্রিয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। আহতদের পুনর্বাসনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ১০ জনকে সহায়তা দেওয়া অনুষ্ঠানে লন্ডন থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। সেখানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনের সহায়তার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আহতদের যেন অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে না হয়, সেজন্য বিএনপি তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, এই মানুষগুলো যাতে
হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচনী ইঙ্গিত না থাকায় বিএনপি আশাহত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। ফখরুল বলেন, দ্রুত নির্বাচন হওয়া জাতির জন্য মঙ্গলজনক। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে সমস্যা দেখা দেয়, যার অভিজ্ঞতা আগেও রয়েছে। বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে সমস্যা সমাধান করতে দেবে না। নির্বাচন দিলেই অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্রদের যথাযথ কৃতিত্ব দিতে হবে। অনেক রাজনৈতিক দল 15 বছর সংগ্রাম করলেও বুকের রক্ত দিয়ে শেষ অর্জনটি তারাই করেছে। তাদের সঙ্গে কোনো দূরত্ব তৈরি না করারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকা সংক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনাকে তার নিজস্ব বক্তব্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারে যে কমিশন গঠন করা হয়েছে তা নির্বাচনের রোডম্যাপেরই অংশ। এই সময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রশ্নে 4 বছরের কথা বলেননি। ডক্টর ইউনূস যখন বলেছেন ভবিষ্যতে নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাব আছে, তখন প্রশ্নকর্তা জানতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদও 4 বছর হবে কিনা। তবে সুনির্দিষ্ট কোনো মেয়াদের কথা জানাননি তিনি। এদিকে রাজধানীর তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগে থেকে রোডম্যাপ দেওয়া আছে এবং যে নির্বাচন কমিশন সিলেক্ট করা, কমিশনার সিলেক্ট করা, এটাও তো রোডম্যাপের একটা অংশ। উনি মতামত দিয়েছেন, নির্বাচনের আগে জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। শীর্ষ পদে পরিবর্তন না এলেও স্থায়ী কমিটি সহ নানা পর্যায়ে নতুন মুখের দেখা মিলবে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। আর এক্ষেত্রে যোগ্য নেতৃত্ব বেছে নিতে পর্যালোচনা করা হবে গত 16 বছরের আমলনামা। সেই আলোকে এই নতুন আঙ্গিকে ভোটে যাবে দলটি। বিএনপির সবশেষ কাউন্সিল হয় 2016-র 19 মার্চ। গঠনতন্ত্র গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের রয়েছে 3 বছর পরপর কাউন্সিলের বাধ্যবাধকতা। তবে আওয়ামী লীগ সরকারের হামলা, মামলা, দমন পীড়ন সহ নানা বাধায় সেটি করতে পারেনি তারা। আমাদের জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 19 সদস্যের স্থায়ী কমিটিতে 3 ও 37 ভাইস চেয়ারম্যানের মধ্যে 9টি সহ সব মিলে কেন্দ্রীয় কমিটিতে পদ শূন্য প্রায় 130টি। এছাড়া পুরো কার্যকর হয়নি এক নেতার এক পদ নীতি। তৃণমূলের নেতাদের প্রত্যাশা, কাউন্সিলের মাধ্যমে যোগ্যদের দিয়েই পূরণ করা হোক শূন্য পদ। দলের দুর্দিনে যারা নাকি দলের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, তারাই উপরের দিকে উঠে আসবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেমন ডিক্লেয়ার দিয়েছেন, এটা আমাদেরও দাবি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই উনি ত্যাগীদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করছেন এবং করবেন, এটা আমরা সবাই আশাবাদী। মাঠ পর্যায়ের এই প্রত্যাশায় সায় আছে কেন্দ্রেও। তাই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল শক্তিশালী করতে কাউন্সিল নিয়ে ভাবছে বিএনপি। দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে এই জন্যই যে দেশে গণতন্ত্র ছিল না, আমরা একটা সমাবেশ করতে পারিনি, আমাদের অধিকার ছিল না, তাই আমরা করতে পারিনি। অধিকার প্রতিষ্ঠা হয়েছে বলে দিকে আমরা মনে করছি। আমি মনে করি নির্বাচনের আগে বিএনপির কাউন্সিল হওয়া জরুরি এবং এ ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে দেখছেন। দলের এটা একেবারে এমনই একটা অটোমেটিক প্রক্রিয়া যে সবসময় চালু থাকা উচিত নির্দিষ্ট সময় অন্তর।
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতেই সপ্তম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। বিএনপি নেতারা বলছেন এবারের কাউন্সিলে থাকবে বেশ কিছু নতুন চমক, পরিবর্তন বা সংশোধন হতে পারে দলের গঠনতন্ত্রের বেশ কিছু ধারা উপধারার। সেই সাথে যোগ্য ও ত্যাগীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে নবরূপে সাজানো হবে বিএনপিকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের চলার পথে রয়েছে ঝুঁকি ও বহুমুখী চ্যালেঞ্জ। কৌশল ও রোডম্যাপ প্রণয়ন করে জনগণের সামনে সব তুলে ধরা উচিত। সরকারের 100 দিন পূরণ উপলক্ষে রোববার সংবাদ সম্মেলনে এই কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 3 মাসে সারা দেশে 6 শতাধিক নিহত এবং 10,000-এর বেশি মানুষ আহত হয়েছে উল্লেখ করে বলা হয়, দখল চাঁদাবাজি এখনো চলমান। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণমাধ্যমের প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। টিআইবির সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এতে বলা হয়, টিআইবি মনে করে রাষ্ট্র সংস্কার না করে চট করে নির্বাচনে গেলে ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে একটু নিজেরা বিশ্লেষণ করে অংশীদারদের সাথে আলোচনা করে একটা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ তৈরি করা, সেই জিনিসটা করতে পারলে যে টাইম ফ্রেমটা সেটার মধ্যে টাইম ফ্রেমটা থাকতো, যে নেই এখনো পর্যন্ত সেটা পরিষ্কার না, এটা আমাদের দিক থেকে পরিষ্কার না, এটা কিন্তু আমরা চিহ্নিত করছি। এটি অপরিহার্য বলে আমরা এখনো মনে করছি, এখনো সময় আছে একটা টাইম ফ্রেম ঘোষণা করা। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকির আশঙ্কা, বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ করতে না পারা, রাজনৈতিক অঙ্গনে দখলবাজি চাঁদাবাজি বন্ধ না হওয়ায় উদ্বেগ জানায় টিআইবি। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে, নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষণ দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হল জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও জানায় টিআইবি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে প্রতিবাদের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরো স্থিতিশীলতার প্রয়োজন, আরো বেশি। গণ অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারের পতন ভারতের সবচেয়ে বড় পরাজয়, কিন্তু দেশটি তা স্বীকার করছে না বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হয়েছে, সেটা তারা স্বীকার করে নিতে পারছে না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির দায়ে দণ্ডিত রায়হান বাদশা হয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য। দায়িত্ব নেওয়ার পরও তার বিরুদ্ধে উঠেছে অনিয়মের নানা অভিযোগ। শিক্ষা উপদেষ্টা বলছেন, অভিযোগের সত্যতা মিললে তাকে প্রধান প্রকৌশলের পদ থেকে সরানো হবে। আওয়ামী লীগ সরকারের সময় ভালো পদায়ন সহ সুযোগ সুবিধা নিশ্চিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বেশ কয়েকজন প্রকৌশলী গঠন করেছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। এই পরিষদের সদস্য ছিলেন রায়হান বাদশা। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অবস্থান পাল্টে রুটিন দায়িত্ব নেন প্রধান প্রকৌশলীর। এছাড়া 2007 সালে ভবন নির্মাণে অনিয়ম, কাজ শেষের আগেই ঠিকাদারকে বিল দেয়ায় সাজাপ্রাপ্ত হন। এরপর যেখানেই চাকরি করছেন সেখানেই তার বিরুদ্ধে ওঠে অনিয়মের অভিযোগ। প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেয়ার পরও তার বিরুদ্ধে নিজস্ব সিন্ডিকেট তৈরি সহ উঠছে অনিয়মের নানা অভিযোগ। এসব বিষয়ে জানতে তার কার্যালয়ে গেলে তিনি বক্তব্য দেননি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়োগ দুঃখজনক। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আগে খোঁজখবর নেওয়া উচিত। এই সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে বর্তমান সরকারও অত্যন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষা গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে দপ্তরটির বিরুদ্ধে নানা অভিযোগ। এখানে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো। আমাদের কিন্তু অসৎ অনেক অফিসার আছে, ক্যাপাবল যোগ্যতা সম্পন্ন অনেক অফিসার আছে, তাদেরকে বসানো জরুরি। রায়হান বাদশার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়েছে। শিক্ষা উপদেষ্টা জানান, দ্রুতই বিতর্কিতদের সরিয়ে দেয়া হবে। প্রকৌশল অধিদপ্তর বহুদিন ধরে দুর্নীতিগ্রস্ত
এবং এটাকে অবশ্যই বদলানো হবে। অনিয়মের বিষয়ে অত্যন্ত কঠিন পদক্ষেপ নিচ্ছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতিতে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। নানা অনিয়ম দুর্নীতিতে ভরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আর শীর্ষ পদে যদি অনিয়মের সাথে জড়িতদের দায়িত্বে রাখা হয় তাহলে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা কোনোভাবেই ফেরানো সম্ভব না বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাখালীতে আবারও অবরোধ করে বিক্ষোভ করছে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে সকাল 11:30 থেকে রাজধানীর মহাখালী রেলগেট এবং আমতলীতে বিক্ষোভ করে তারা। প্রায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলেও কিছুক্ষণ পরই ক্যাম্পাসের সামনে অবরোধ করে ছাত্ররা। অবরোধের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানী, বন্ধ হয় সব ট্রেন চলাচল। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার সকাল 11:30 থেকে মহাখালীতে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্লেকার্ড, ব্যানার নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল, স্বতন্ত্র কমিশন গঠন সহ পড়ালেখায় নানা বৈষম্য নিরসনের দাবি তাদের। তিতুমিরের শিক্ষার্থীরা তিতুমির ঐক্য কখনো সেন্ট্রাল ভার্সিটিতে ছিল না এবং সেন্ট্রাল ভার্সিটির জন্য আবেদন করে নাই। আমরা সাত কলেজের সাথে থাকতে চাই না, আমরা চাই তিতুমির জন্য বিশ্ববিদ্যালয় করা হোক। শিক্ষার্থীদের দাবি, ক্লাস পরীক্ষা সহ নানা ক্ষেত্রেই তারা বঞ্চিত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় বিধি বহির্ভূতভাবে তাদের উপর অনেক কিছুই চাপিয়ে দেয়া হচ্ছে। 1 মাসের পরীক্ষা আমাদের সেইখানে 8টা সাবজেক্ট নরমালি 2 দিন 3 দিন গ্যাপ দিলেও 24 দিনে সম্ভব, কিন্তু সেটা আমরা 4 মাস ধরে পরীক্ষা দেই। শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করায় মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেট সহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। সাইডেবার থেকে 4টা গাড়ি পাল্টানোর পরে মগবাজার থেকে পাইয়ে হেঁটে কেনা আসছে, এখানে এসে এটাতে উঠে বসে আছে। 11:30 থেকে আটকা রয়েছে, কখন ছাড়ে আল্লাহ তাআলাই ভালো জানে। বের হওয়ার পরে দেখি রাস্তাতে এমন পরিমাণে জ্যাম, আমি ওখান থেকে পুরো রাস্তা কিন্তু হাইটে আসছি। শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত সড়ক অবরোধ চলবে। শেষ পর্যন্ত বিকেল 4টায় অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে বিক্ষোভের মধ্যে একটি ট্রেনকে থামানোর চেষ্টা করলে ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক শিশুসহ কয়েকজন আহত হয়। ট্রেনের কয়েকটি জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগুনে পুরো নারায়ণগঞ্জের মেঘনাঘাটের ফ্রেশ টিস্যু কারখানা। মেঘনা গ্রুপের ফায়ার ফাইটার এবং ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার ভোর 4:30টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায়। শুরুতে নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে না পারলে সোয়া 5টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিষ্ঠানটি। কোয়ার্টার থেকে বাড়ায় আসি দেখি যে আগুন তখন নিচেই ছিল। এরপরে মনে করেন আস্তে আস্তে পর্যায়ক্রমে উপরে উঠে যায়। কোম্পানির ফায়ার সার্ভিসের গাড়ি আছে, ওরা এসে নিয়ন্ত্রণ করতে করতে ফট করে উঠে গেছে আগুনটা। ফায়ার সার্ভিস আসার পর আগুন কারখানাটির 4 তলায় পৌঁছে যায়। আগুনে স্টিল স্ট্রাকচারের ভবনটির অন্তত 3টি ফ্লোর ধসে পড়ে। ফায়ার সার্ভিস বলছে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের উপযোগী নেই। বেশ ভালোই সাফিসিয়েন্ট লোকজন, পানি, হাইড্রেন্ট এগুলো অনেক কিছুই আছে। তারপরেও এটা কেন আগুন ধরলো এটা আসলে তদন্ত সাপেক্ষ। দেখতে হবে যে আসলে ভিতরে কি সমস্যার কারণে আগুন ধরেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। এতে কোনো নাশকতা দেখেন না তিনি। দাবি করেন আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির। মেশিনারি ইকুইপমেন্ট তো আপনার প্রায় 500 কোটি টাকার উপরে, এবং আপনার ভিতরে মালামাল ছিল আরো 100 কোটি টাকা। দিস ইজ হিউজ লস। কিন্তু এখন ঠিক অ্যাসেসমেন্ট করা যাচ্ছে না। কারখানাটিতে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও এ বিষয়ে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 6 জন। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1083 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 421 জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন 81,068 জন। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন 4008 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে
ঢাকায় ভর্তি ১,৬৫৩ জন, বাকি ২,৩৫৫ জন ভর্তি আছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। এদিকে ২৪ ঘন্টায় সারা দেশে ১,১০৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৬,৬৩৮ জন। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। হার্ট, লিভার, কিডনির সমস্যা সহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রধান উপদেষ্টা এবং ক্রীড়াঙ্গনের শোক প্রকাশ। সোমবার বিকেলে ধানমন্ডি তাসওয়া মসজিদে হয় প্রথম জানাজা। কাল মোহামেডান স্পোর্টিং ক্লাবে শেষবার যাবেন কফিনে চড়ে, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন। বাংলাদেশের ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। সতীর্থ বিমল সুরুজরা আগেই চলে গেছেন, এবার পরপারে পাড়ি দিলেন কিংবদন্তি এই ফুটবলার। জীবনের শেষ কটা দিন ফুটবল অঙ্গনে দেখা যায়নি তাকে, ফোনেও পাওয়া যেত না, কথা বলতে পারতেন না সেভাবে। রোববার বুকে ব্যথা অনুভব করায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। একদিনের ব্যবধানে ৮৫ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই কিংবদন্তি। সকালবেলা আমি আব্বার সাথে ফার্স্ট টাইম কথা বললাম, কথা বলার রেসপন্স ছিল না। আমি বললাম আব্বা কেমন আছে। যার যার বাবা তার কাছে প্রিয়, হয়তো আমার ফিলিংসটা আপনার হয়তো যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো বুঝে, সেজন্য সবাই তারা ক্ষমা করে দিন। হার্ট ফেলার থেকে যে কমপ্লিকেশনগুলো আসছে এবং সেই কমপ্লিকেশনে ওনার রেনাল ফেলিয়ার হয়, লিভার ফেলিয়ার হয়, সেখান থেকে সব মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে চলে গেছে। জাকারিয়া পিন্টুর জন্ম ১৯৪৩ সালে। ১৯৭১ সালে ফুটবল খেলে দেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত তৈরি করেন। ঢাকা স্টেডিয়ামের সোনালী যুগের অন্যতম তারকা ছিলেন। ১৯৭২ থেকে টানা ১৪ বছর ছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের অধিনায়ক। তার বিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। উনি মোহামেডান ক্লাবের পরপর ৮বার ক্যাপ্টেন ছিল এবং ওনার নামই ছিল ক্যাপ্টেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা অধ্যায় শেষ হয়ে গেল। পিন্টু ভাই এত সাহস যোগাইছেন, না হলে আজকে আমি এই ৫১ বছরে আজকে ফুটবলের সাথে আছি, ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না। জাকারিয়া পিন্টুর প্রিয় ক্লাব মোহামেডানও হবে তার দ্বিতীয় জানাজা। সমাহিত করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। স্বাধীন বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়কও ছিলেন জাকারিয়া পিন্টু। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবর। এবারে চলে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। একসময় তাঁতের শব্দে মুখরিত হতো দোহারের জয়পাড়া ও আশপাশের এলাকা। কারিগরদের নিপুণ বুননে তৈরি ঐতিহ্যবাহী জয়পাড়ার লুঙ্গির সুনাম ছড়ায় বিদেশেও। তবে আধুনিক যন্ত্রের ব্যবহার, সুতা ও রঙের মূল্য বৃদ্ধি এবং শ্রমিক সংকটে বিলুপ্তির পথে এই কুটির শিল্প। অনেকেই চলে গেছেন অন্য পেশায়। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার আহ্বান ব্যবসায়ীদের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরে। এস আলম বা বেক্সিমকোর মতো কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে ১০,০০০ কোটি টাকা আদায় করা হবে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে নামে বেনামে একের পর এক ঋণ নেয় ব্যাংকটি থেকে, তুলে নেয় হাজার হাজার কোটি টাকা। ধীরে ধীরে ব্যাংকটির শেয়ার ছাড়তে শুরু করেন বিদেশি বিনিয়োগকারীরা। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বলেন, সংকট কাটিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে। জানান, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে ১০,০০০ কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করার চেষ্টা চলছে। এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে ১৬০০ কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেটে এখন ৬০ টাকা আছে, ৬৯, এখান থেকে প্রায় ১০,০০০ কোটি আসবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিলেও এর জের ধরে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হবে বলেও জানান গভর্নর। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেব না, সেটা এসআলএমেরই হোক, সিমকোরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সে সাথে ব্যাংকের সম্পর্ক আছে। গভর্নর বলেন, সবার আমানতের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের। চাহিদা মতো সবার আমানত ফেরত দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুতা ও রঙের মূল্যবৃদ্ধি এবং শ্রমিক সংকটে হারিয়ে যেতে বসেছে দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়ার লুঙ্গি। চাহিদার সাথে যোগানের হিসেব মেলাতে না পেরে অনেকেই চলে গেছেন অন্য পেশায়। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার আহ্বান ব্যবসায়ীদের। তাঁত যন্ত্রের এমন শব্দে একসময় মুখরিত থাকত ঢাকার দোহারের জয়পাড়া ও রায়পাড়া সহ বিভিন্ন এলাকা। কারিগরদের হাতেই তৈরি হতো ঐতিহ্যবাহী জয়পাড়া লুঙ্গি, যার সুনাম ছড়িয়ে যায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। তবে আগের সেই জৌলুস নেই তাঁত পল্লীতে। আধুনিকতার ছোঁয়া, সুতা রঙের মূল্য বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে বিলুপ্তির পথে এই শিল্প। বর্তমান দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে, এই কাজটা করে আমরা পোষায় না। যেভাবে সুতার দাম, যেভাবে জিনিসের দাম, তাতে আমরা বাজারে আমরা সবকিছু আমরা হিমশিম খাইয়ে যাইতাছি। আগ্রহ থাকলেও দাম বেশি হওয়ায় লুঙ্গি কিনতে পারছেন না ক্রেতারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আর্থিক সচ্ছলতা আনতে পেশাও বদলেছে অনেকে। আমাদের কাছে তো ওরকম টাকা থাকে না, কারণ আগের চেয়ে সবকিছুই হাটে গেছি, সবকিছুর দাম বেশি। এখন আমরা খুঁজি যে একটু কম দামে কোনটা পাওয়া যায়। সংসারটা নির্ভর করে না টাকার যে লাভ অংশ হয়, এই কারণে বিলীন হয়ে যাইতেছে। ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে বিদেশ থেকে করমুক্ত সুতা ও রং আমদানির দাবি তাঁতি সংগঠনের নেতাদের। তাঁতিদের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসনও। র মেটেরিয়ালস, রং যেটা বলি আমরা আর কি, ওইটা আনা সম্ভব যদি গভর্নমেন্ট এই সুযোগ করে দেন আমাদেরকে, তাহলে হয়তো এই তাঁতি পরিবার আবার একটু ঘুরে দাঁড়াবে। দোহারের ক্ষেত্রে মৃৎশিল্প বলেন, পরবর্তীতে তাঁত শিল্প বলেন, হ্যাঁ, তাঁত শিল্পের মধ্যে যে লুঙ্গি এখানে তৈরি হয়ে থাকে, এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখলে আসলে এগুলো আমাদের হেরিটেজের অংশ বলে আমি মনে করি, এবং আমাদের এখানে আবেগ, অনুভূতি, এই জিনিসগুলোও আসলে জড়িত। এক সময় দোহারের প্রায় ২৫০০ পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০০০ পরিবারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।